এটা আসলে কি জিনিস সেটা একটু বলি। আমরা এটা আমাদের শরীরে যে আছে সেটা আমরা অনেক সময় দেখি কিন্তু হয়তো জানি না যে এটার নাম লসিকা। অনেক সময় এমন হয় না? আমার আমাদের দেহের কোথাও ফোস্কা পড়ে যায়। আমাদের দেহে অনেক সময় ফোস্কা পড়ে না? কোন একটা ঘর্ষণজনিত কারণে অথবা অনেক সময় পুড়ে গেলেও তো ফোস্কা পড়ে। দেহে কোন না কোন কারণে আমাদের দেহে ফোস্কা পড়ে। পড়ে না কি পড়ে না? জি স্যার, পড়ে। পড়ে। এখন ওই ফোস্কার ওখানে যখন তুমি একটা ছিদ্র করে দিবা, তাহলে দেখবা একটা তরল পদার্থ সাদা রঙের ওর ভেতর থেকে বের হয়ে আসবে। কি আসে না? জি স্যার। হ্যাঁ, ওইটার নামই লসিকা। আসলে আমাদের দেহের ভেতরে প্রচুর পরিমাণে এই লসিকা নামক তরল পদার্থ আছে। এবং এরা এমন একটা জিনিস, এরা আসে কোত্থেকে সেটা আগে শোনো। এটা আসে, ধরো আমাদের যে এই কতগুলো অঙ্গ আছে একটু নরম ধরনের, যেমন আমাদের যকৃৎ আছে না, যকৃৎ বা কলিজা, এই যকৃতের ভেতরে যে কোষগুলো আছে হেপাটিক কোষ বলে তাদেরকে। ধরো এটা একটা হেপাটিক কোষ। এখন এই হেপাটিক কোষের ভেতরে একটা রস আছে। সকল কোষের মধ্যেই সাইটোপ্লাজমে একটা রস থাকে যাকে বলে কোষ রস। কোষ রস ইংরেজিতে বলে সেল ফ্লুইড বা অনেক সময় সেল স্যাপ বলে। এই যে কোষ রস, এই কোষ রসটাই আস্তে 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 চুয়ে চুয়ে কোষ মেমব্রেন ভেদ করে, এটা তো কোষ পর্দা, অনেক সময় কোষ রসের একটা অংশ এই কোষ মেমব্রেন ভেদ করে বাইরে বের হয়ে আসে। বের হয়ে এসে কি করে, ধর এটা একটা কোষ, এটা আরেকটা কোষ, এই প্রত্যেকটা কোষ দিয়েই একটুখানি কোষ রস বের হয়। বের হয়ে কোষের ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো আছে তার ভিতরে জমতে থাকে। আন্তঃকোষীয় ফাঁক বলে যে জায়গাগুলো, কোষের ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো আছে আন্তঃকোষীয় ফাঁক, তার ভিতরে জমতে থাকে। তারপরে করে কি, ওরা আস্তে আস্তে এরকমের এক ধরনের ক্যানেল আছে শরীরের মধ্যে, সেই ক্যানেলের মধ্যে মানে এক ধরনের সরু নালিকা আছে, তার ভিতরে ওই সাদা তরল পদার্থটা ঢুকে পড়ে। ওই যে কোষ রস যার একটা অংশ কোষ মেমব্রেন ভেদ করে বাইরে বের হয়ে আসলো, সেটাই লসিকা। আবার অনেক সময় এমন হয়, শোনো, ধরো আমাদের এই যে শিরা বা ধমনী, তার ভিতরে রক্ত চলতে থাকে না, রক্ত তো শিরা আর ধমনীর ভেতরে ভেতরে দৌড়ায়। সেই রক্তের মধ্যে একটা সাদা বর্ণের বা হালকা হলুদ বর্ণের তরল পদার্থ আছে না, নাম কি? রক্তরস। এই রক্তরসও অনেক সময় এই শিরা বা ধমনীর আবরণ ভেদ করে অল্প অল্প চুয়ে চুয়ে বাইরে বের হয়ে আসে। যদি বের হয়ে আসে তখন সেটার নাম হয়ে যায় লসিকা। বুঝতে পারছো না? পারো নাই? আবার জি স্যার। এছাড়াও, হ্যাঁ, আবার এছাড়াও আমাদের দেহে নির্দিষ্ট কতগুলো স্থান আছে। ধরো একটা মানুষের দেহ যদি তুমি দেখো, হ্যাঁ, ধরো ফর এক্সাম্পল একটা মানুষের দেহ যদি তুমি দেখো, তাহলে তুমি দেখবা এই যে মানুষের যে শ্বাসনালীটা, এই শ্বাসনালীর দুই পাশে গ্রন্থি আছে। হ্যাঁ, থাইমাস নামক একটা গ্রন্থি আছে। এই থাইমাস গ্রন্থি থেকেও এই লসিকা জিনিসটা, সাদা রঙের তরল পদার্থ, এটা আস্তে আস্তে চুয়ে চুয়ে বের হয়। তারপরে আমাদের এই যে কি বলা যায়, প্লীহা আছে। প্লীহা, পাকস্থলীর উপরে একটা টুপির মতো অঙ্গ থাকে যার নাম প্লীহা। এই প্লীহা থেকেও এই লসিকা জিনিসটা বের হয়। তারপরে আমাদের এই যে পেটের চারপাশে এইসব জায়গায় কতগুলো কোষ আছে, টিস্যু আছে, সেখান থেকেও লসিকা বের হয়। তারপর আমাদের এই হাতের মধ্যে, এই দুই হাতের বগলের নিচে এইসব জায়গায়, হ্যাঁ, কতগুলো কোষ আছে, টিস্যু আছে, যেগুলো দিয়ে লসিকা বের হয়। এই সব শরীরের ভিতরে অসংখ্য জায়গা আছে। তারপরে এই যে পা, আমাদের এই যে পা, এই পায়ের এই যে উরুর নিচে এসব জায়গায় অসংখ্য লসিকা গ্রন্থি আছে যেখান থেকে লসিকা বের হয়। তখন ওগুলোকে লসিকা গ্রন্থি বলে, যেখান থেকে লসিকা বের হয়। তাহলে আলটিমেটলি আমরা জানলাম লসিকার অনেক রকমের উৎস আছে। লসিকা গ্রন্থি থেকে লসিকা বের হতে পারে, কিডনি থেকেও লসিকা বের হয়, কিডনি, পাকস্থলী থেকেও লসিকা বের হয়, প্লীহা থেকে লসিকা বের হয়,
তারপরে থাইমাস একটা গ্রন্থি আছে, সেখান থেকে লসিকা বের হয়। যকৃৎ থেকে লসিকা বের হয়। শিরা ও ধমনীর আবরণ ভেদ করে রক্তরস থেকে লসিকা বের হয়। এই বিভিন্ন উৎস থেকে এই লসিকা জিনিসটা বের হয়। বের হয়ে অনেক সময় তারা কোষের ফাঁকে ফাঁকে, আন্তঃকোষীয় যে ফাঁক আছে তার মাঝে মাঝেও দৌড়ায়। আবার অনেক সময় এদের দেহের মধ্যে চলাচলের জন্য কতগুলো নালিকা আছে, যাদেরকে বলে লসিকা বাহিকা, ইংরেজিতে বলা হয় লিম্ফ ভেসেল, তার মধ্যেও এরা দৌড়ায়। এবং তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার পায়ের গোড়ালির দিকে যদি একটুখানি কাটো, দেখবা যে ওখানে সহজে রক্ত বের হয় না। কি ঠিক না বলো? পায়ের জি স্যার। গোড়ালির দিকে একটুখানি জায়গা থাকে না, যে অনেকটুকু কাটার পরেও রক্ত বের হয় না, কিন্তু কোষগুলি কিন্তু ঠিকই জীবিত। সেটা কিভাবে সম্ভব? আমরা তো জানি কোনো কোষকে বাঁচতে হলে তার রক্ত লাগবে, আর অক্সিজেন লাগবে। সোজা কথা, অক্সিজেন কিভাবে যাবে একটা কোষের কাছে? রক্তের মাধ্যমে যাবে। রক্তের হিমোগ্লোবিন ওই অক্সিজেনটাকে বহন করে নিয়ে যাবে, অথবা রক্তের যে রস সে অক্সিজেনটাকে বহন করে নিয়ে যাবে। আবার ওই কোষের মধ্যে শ্বসন প্রক্রিয়া যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় সেটা বিষাক্ত, সেটা আবার ওই কোষ থেকে বের করে নিয়ে আসতে হবে, না হলে সেই কোষটা বাঁচতে পারবে না, বিষের কারণে মরে যাবে। সেই কার্বন ডাই অক্সাইড বের করে নিয়ে আসার কাজ কে করে? রক্ত করে। কিভাবে? রক্তের হিমোগ্লোবিন সেও করে, আবার রক্তের রস সেও করে। তাহলে বোঝা গেল রক্তের কানেকশন ছাড়া কোনো কোষের পক্ষে বাঁচা সম্ভব নয়। কারণ কোনো কোষের পক্ষে অক্সিজেনের সরবরাহ ছাড়া আর কার্বন ডাই অক্সাইড বের করে নিয়ে যাওয়া ছাড়া বাঁচা সম্ভব নয়। তাহলে রক্তের সংযোগ ছাড়া বাঁচা সম্ভব নয়। কিন্তু না, এমন অনেক কোষ আছে যেখানে রক্তের কানেকশন নাই। এই যে বললাম এইমাত্র, পায়ের গোড়ালির ওই জায়গায় কাটো তুমি, দেখবে রক্ত বের হবে না, কিন্তু সেখানে তো রক্ত নাই। তাহলে সেখানকার কোষগুলো জীবিত কিভাবে? ওই যে লসিকা, ওই লসিকার সেই ক্ষমতা আছে। লসিকা যে তরল পদার্থ একটু আগে বললাম, সে যেখানে যেখানে রক্ত পৌঁছাতে পারে না সেখানেও লসিকা পৌঁছাতে পারে, এবং সেই জায়গার কোষগুলোতে অক্সিজেন পৌঁছে দেয়। আবার ওখানকার কোষের মধ্যে যে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড তৈরি হয় সেটাকে সে বের করে নিয়ে আসে। একদম ফুসফুস পর্যন্ত চলে আসে। আমাদের যে ফুসফুস, এই ফুসফুস থেকেও লসিকা বের হয়। ফুসফুসের চারপাশেও প্রচুর লসিকা থাকে। তাহলে আমরা অনেকগুলো উৎস পেলাম যেখান থেকে লসিকা উৎপন্ন হয়। যকৃতের কথা বলতে পারবো, প্লীহার কথা বলতে পারবো, তারপর হচ্ছে বৃক্কের কথা বলতে পারবো, পাকস্থলীর কথা বলতে পারবো, থাইমাস গ্রন্থির কথা বলতে পারবো। এগুলো হচ্ছে অন্যান্য কাজের জন্য নিয়োজিত, কিন্তু পাশাপাশি তারা লসিকা জিনিসটা উৎপাদন করে। এছাড়া দেহের মধ্যে নির্দিষ্ট কতগুলো জায়গায় আছে যাদের কাজই শুধুমাত্র লসিকা তৈরি করা, তাদেরকে বলা হয় লসিকা গ্রন্থি। এসব জায়গা থেকেও লসিকা জিনিসটা উৎপন্ন হয়। এবং লসিকা কোষের ফাঁকে ফাঁকে, যেমন আন্তঃকোষীয় ফাঁকের মধ্যে চলতে পারে, আবার সারা দেহে লসিকা চলার জন্য একটা নেটওয়ার্ক আছে, ওটাকে বলা হয় লসিকা তন্ত্র। এক ধরনের ক্যানেল আছে, শিরার ধমনীর যেরকম শাখা প্রশাখা আছে, লসিকা চলাচলের জন্য অসংখ্য শাখা প্রশাখা আছে, তার মধ্যেও লসিকা চলাচল করে, ওটাকে বলে লসিকা তন্ত্র। এবং একজন মানুষের দেহে প্রায় 10 থেকে 12 লিটার, অনেক কিন্তু 10 থেকে 12 লিটার পর্যন্ত লসিকা থাকে। এবং এই লসিকা জিনিসটা একদম সাদা বর্ণের একটা তরল পদার্থ, এবং এই লসিকার মধ্যে প্রচুর পরিমাণে রক্তকণিকা থাকে, শ্বেত রক্তকণিকা থাকে। হ্যাঁ, সামান্য কিছু অনুচক্রিকাও থাকে অল্প, কিন্তু লোহিত রক্তকণিকা থাকতে পারে না, থাকে না কখনো। অনুচক্রিকা খুব পরিমাণে কম থাকে, কিন্তু শ্বেত রক্তকণিকা থাকে। আর শ্বেত রক্তকণিকার মধ্যে লিম্ফোসাইট যে একটা আছে, গতকালকে যেমন বললাম অদানাদারের মধ্যে লিম্ফোসাইট আছে, মনোসাইট আছে, সেই লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকা প্রচুর পরিমাণে থাকে এই লসিকার মধ্যে। দেখোই তো, লসিকা ইংরেজি হচ্ছে লিম্ফ, তাহলে বুঝোই তো লিম্ফের মধ্যে থাকে, এই জন্য লিম্ফোসাইট। ওই রক্তকণিকার নাম লিম্ফোসাইট এই জন্যই দেওয়া হয়েছে, যেহেতু লিম্ফ বা লসিকার মধ্যে সেটা বেশি পরিমাণে থাকে, অদানাদার শ্বেত রক্তকণিকার মধ্যে যেটাকে লিম্ফোসাইট বলেছিলাম। তাহলে এইভাবে লসিকা খুব গুরুত্বপূর্ণ একটা তরল পদার্থ, এবং এটা অত্যন্ত ক্ষারীয়। এটার পিএইচ প্রায় 7.5 থেকে 9 পর্যন্ত হতে পারে, এবং দেহের ভেতরের পরিবেশটাকে সম্পূর্ণ ক্ষারীয় রাখে এই লসিকা। রক্তের কারণে তো শিরার ধমনী বা যেসব জায়গায় রক্ত পৌঁছায় সেই জায়গাটা ক্ষারীয় থাকে, কিন্তু এছাড়া দেহের সম্পূর্ণ জায়গা ভেতরে আন্তঃকোষীয় ফাঁকগুলো, তারপর হচ্ছে দেহের যেসব জায়গায় রক্ত থাকে না, প্রত্যেকটা জায়গা যেন ক্ষারীয় পরিবেশ বজায় থাকে, সেটা এনশিওর করে এই লসিকা। হ্যাঁ, এবং যেসব জায়গায় রক্ত পৌঁছাতে পারে না সেখানে অক্সিজেন পৌঁছায়, সেখান থেকে কার্বন ডাই অক্সাইড বের করে নিয়ে আসে, সেখানে এনজাইম পৌঁছে দেয়, সেখানে হরমোন পৌঁছে দেয়, সেখানে পুষ্টি দ্রব্য, খাদ্যের যে পরিপাকের ফলে পুষ্টি হয় সেটা পৌঁছে দেয়। এরকম আর কি, লসিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার ওই সমস্ত কোষ যেখানে রক্ত যেতে পারে না
সেই সমস্ত কোষের মধ্যে যদি ইউরিয়া বা ইউরিক অ্যাসিড বা ক্রিয়েটিনিন কোনো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি হয়, সেটাও এই লসিকার মাধ্যমে বের হয়ে কিডনিতে চলে আসতে পারে, তারপর কিডনির মাধ্যমে দেহের বাইরে চলে যায়। সুতরাং ওভারঅলি বোঝাই যায় যে লসিকা আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তরল পদার্থ। এবং এবার আমরা এই লসিকা সম্পর্কে কিছু নোট দিব। এই যে দেখো একটা ছবি আমি তোমাদের গ্রুপে শো করছি, আবার এখানেও দেখো যে আমাদের দেহে লসিকা চলাচলের জন্য কিভাবে একটা ক্যানেল সিস্টেম আছে। হ্যাঁ, এবং লসিকা গ্রন্থিগুলো আমাদের দেহের মধ্যে বিশেষ কতগুলো জায়গায় কিভাবে থাকে। এই যে দেখো এখানে একটা ছবি আছে, তোমাদের বইয়েও আছে ছবিটা। এই যে দেখো এগুলো হচ্ছে লসিকা গ্রন্থি, এই যে পেটের পাশে আছে, আবার এই যে বগলের নিচে আছে হাতের, আবার এখানে দুই পায়ের সংযোগস্থলে আছে, এই উরুর পার্শ্বদেশে আছে, বুঝতে পারছো? এছাড়া ওই যে শ্বাসনালীর দুই পার্শ্বদেশে আছে। এসব জায়গায় লসিকার আলাদা গ্রন্থি আছে যেখান থেকে লসিকা জিনিসটা উৎপন্ন হয়। আবার লসিকা চলাচল করার জন্য এই যে দেখো ক্যানেল সিস্টেম আছে, এই যে বড় বড় এরকম ক্যানেল আছে, এখানে একটা দেখাইছে, এরকম আরো একটা ক্যানেল আছে। দুইটা বড় লসিকা গ্রন্থি থাকে আমাদের দেহের মধ্যে লসিকা চলাচলের জন্য, যাদেরকে বলা হয় থোরাসিক ডাক্ট। হ্যাঁ, দেহের দুই পার্শ্বদেশে এরকম দুইটা থোরাসিক ডাক্ট আছে যার মধ্যে লসিকা চলাচল করে, বুঝতে পারছো? তারপর হচ্ছে আমাদের এই যে দুই হাত দুই পায়ের এখানে যে আমাদের সাবক্লেভিয়ান শিরা আছে, তার ঠিক নিচে আবার লসিকা গ্রন্থি আছে। এই যে এমনকি হার্ট থেকেও লসিকা বের হয়, বুঝতে পারছো? হার্টের যে কোষগুলো, হৃৎপিণ্ড, সেখানকার কোষ থেকে লসিকা বের হয়, অল্প অল্প হলেও বের হয়। তাহলে এই আমরা একটা ধারণা পেলাম। এবার আমরা নোট লিখতে শুরু করি। হ্যাঁ, লেখো। স্যার, হ্যাঁ বলো। স্যার এই নালীগুলো কি স্যার মানে ইসের মতো অনেকটা মানে ভেইনের মতো যে হ্যাঁ হ্যাঁ, আমাদের ভেইন আর্টারি এগুলোর মতোই। আমাদের দেহের মধ্যে যে শিরা বা ধমনী থাকে না, সেরকমেরই, তবে এটা আলাদা। শিরা আর ধমনী যে তার ভিতরে তো রক্ত চলে, সেটা আলাদা। আর এই লসিকা চলার জন্য এই নালিকাগুলো এটা আলাদা, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন লিখতে থাকি, লিখলে আরো পরিষ্কার হবে ধারণা। লেখো। ও আরেকটা কথা বলি, তারপরে নোটে যাই। ওই শব্দটা ব্যবহার করবো যখন, তখন আবার যেন অপরিচিত মনে না হয়। সেটা হচ্ছে দেখো, এই লসিকাকে বলা হয়, তারপর নোটে যাব, পরিবর্তিত কলা রস। পরিবর্তিত কলা রস এরকম বলার পিছনে কারণটা কি বলি। এই যে রক্ত, রক্ত কিন্তু এক ধরনের টিস্যু। রক্তকে বলা হয় যোজক কলা, কানেকটিভ টিস্যু। তাহলে যেহেতু রক্ত থেকে, রক্ত রস থেকে লসিকা বের হয়ে আসে, তাহলে এই জন্য এটাকে বলা হয় কলা রস। হ্যাঁ, পরিবর্তিত কলা রস। বিভিন্ন কলার ভেতরে বা টিস্যুর ভেতরে যে রস থাকে, তারই একটা অংশ কোষ মেমব্রেন ভেদ করে বাইরে বের হয়ে আসে। ওই অংশটাকে মডিফাইড বা পরিবর্তিত বলা হয়। এই জন্য লসিকাকে বলা হয় পরিবর্তিত কলা রস। তাহলে আমি সংজ্ঞাটা দেই। এবার লেখো লসিকা, হেডিং দাও, আজকের তারিখ দাও। এবার লসিকা কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো। লসিকা এক প্রকার পরিবর্তিত কলা রস। লসিকা এক প্রকার পরিবর্তিত কলা রস, যা স্বচ্ছ, হালকা হলুদ বা বর্ণহীন, সরি, লেখো লসিকা এক প্রকার পরিবর্তিত কলা রস, যা স্বচ্ছ এবং হালকা হলুদ বা বর্ণহীন। লাইনে থাকো, একটু লাইনে থাকো।
আচ্ছা লেখো, সরি, লেখো লসিকা এক প্রকার পরিবর্তিত কলা রস যা স্বচ্ছ এবং হালকা হলুদ বর্ণের বা বর্ণহীন। লিখছ? জি স্যার। দাঁড়ি সাথে লেখো যকৃৎ কমা প্লীহা কমা ফুসফুস, যকৃৎ প্লীহা ফুসফুস অগ্নাশয় হৃৎপিণ্ড পাকস্থলী। আবার বলি যকৃৎ প্লীহা বৃক্ক পাকস্থলী অগ্নাশয় ইত্যাদি অঙ্গ থেকে যেমন লসিকা নির্গত হয়, ইত্যাদি অঙ্গ থেকে যেমন লসিকা নির্গত হয়, ইত্যাদি অঙ্গ থেকে যেমন লসিকা নির্গত হয়, ঠিক তেমনি আমাদের দেহে শুধুমাত্র লসিকা উৎপাদনের জন্য অসংখ্য লসিকা গ্রন্থি থাকে। আবার বলছি যকৃৎ প্লীহা পাকস্থলী বৃক্ক অগ্নাশয় ইত্যাদি অঙ্গ থেকে যেমন লসিকা নির্গত হয়, ঠিক তেমনি আমাদের দেহে শুধুমাত্র লসিকা উৎপাদনের জন্য অসংখ্য লসিকা গ্রন্থি রয়েছে। আমাদের দেহে শুধুমাত্র লসিকা উৎপাদনের জন্য অসংখ্য লসিকা গ্রন্থি রয়েছে। লিখতে পারছো? জি স্যার, হয়েছে। দাঁড়ি এছাড়াও, সাথে লেখো এছাড়াও শিরা ও ধমনীর আবরণ ভেদ করে, এছাড়াও শিরা ও ধমনীর আবরণ ভেদ করে রক্ত রসের খুব সামান্য একটি অংশ বাইরে বেরিয়ে আসে, যাকে লসিকা বলে। এছাড়াও শিরা ও ধমনীর আবরণ ভেদ করে রক্তরসের খুব সামান্য একটি অংশ বাইরে বেরিয়ে আসে, যাকে লসিকা বলে। এছাড়াও শিরা ও ধমনীর আবরণ ভেদ করে রক্তরসের খুব সামান্য একটি অংশ বাইরে বেরিয়ে আসে, যাকে লসিকা বলে। লিখতে পারছো? জি স্যার, হয়েছে। দাঁড়ি এবার সাথেই লেখো লসিকার পিএইচ, লসিকার পিএইচ 7.4 টু 9.0, মানে কি অনেক ক্ষারীয়। লসিকার পিএইচ 7.4 থেকে 7.4 থেকে 9.0, 7-এর চেয়ে বেশি হলেই তো ক্ষারীয়, তার মানে অনেক ক্ষারীয়। লসিকার পিএইচ 7.4 থেকে 9.0 এবং আপেক্ষিক গুরুত্ব 1.015 থেকে 1.016 হয়ে থাকে এবং আপেক্ষিক গুরুত্ব 1.015 থেকে 1.016 হয়ে থাকে। আপেক্ষিক গুরুত্ব কাকে বলে জানো কিনা? স্যার, এটা একটা অনুপাত পানির সাথে। হ্যাঁ, আপেক্ষিক গুরুত্ব আসলে হচ্ছে, এটাকে ইংরেজিতে বলা হয় রিলেটিভ ডেনসিটি। সেটা হচ্ছে পানির ঘনত্বের সাথে যদি কোনো পদার্থের ঘনত্ব তুলনা করো, এটাকে বলা হয় তার আপেক্ষিক গুরুত্ব। পানির ঘনত্বকে স্ট্যান্ডার্ড বা 1 ধরা হয়। এই পানির ঘনত্বের সাপেক্ষে যদি কারো ঘনত্ব তুলনা করা হয়, তখন তাকে আপেক্ষিক গুরুত্ব বলে। পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1।
তাহলে একের চেয়ে যার আপেক্ষিক গুরুত্ব বেশি হবে, মানে পানির চেয়ে যার বেশি হবে, সে পানিতে ডুবে যাবে। আর যার আপেক্ষিক গুরুত্ব একের চেয়ে কম হবে, সে পানিতে ভাসবে। যেমন আমরা যখন পড়েছিলাম কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, তখন ওখানে বলেছি কিনা যে লিপিড এটা কিন্তু পানিতে ভাসে, কারণ লিপিডের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে কম। তো এখানে আমরা যেটা বললাম লসিকা, এটার আপেক্ষিক গুরুত্ব পানির প্রায় সমান, খুব সামান্য একটু বেশি, 1.015 থেকে 1.016। এবার লেখো লসিকার প্রায় 94% পানি। লসিকার মধ্যে কি কি থাকে? লসিকার প্রায় 94% পানি এবং 6% বিভিন্ন প্রকার কঠিন পদার্থ, কঠিন ও গ্যাসীয় পদার্থ। লেখো 6% কঠিন ও গ্যাসীয় পদার্থ। লসিকার প্রায় 94% পানি এবং 6% কঠিন ও গ্যাসীয় পদার্থ। দাড়ি সাথেই লেখো কঠিন পদার্থের মধ্যে, কঠিন পদার্থের মধ্যে থাকে বিভিন্ন প্রকার শর্করা, আমিষ, স্নেহ, বিভিন্ন প্রকার শর্করা, আমিষ, স্নেহ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এনজাইম, হরমোন, এবং গ্যাসীয় পদার্থ হিসেবে থাকে, গ্যাসীয় পদার্থ হিসেবে থাকে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড। গ্যাসীয় পদার্থ হিসেবে থাকে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড। লিখতে পারছো? জি স্যার। স্যার আবার একটু বলবেন শেষ লাইনটা? হ্যাঁ, শর্করা, আমিষ, স্নেহ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এনজাইম, হরমোন এবং গ্যাসীয় পদার্থ হিসেবে থাকে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড। জি স্যার, হয়েছে। দাঁড়ির সাথে লেখো লসিকাতে প্রচুর পরিমাণে লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকা, লসিকাতে প্রচুর পরিমাণে লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকা এবং লসিকাতে প্রচুর পরিমাণে লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকা এবং খুব সামান্য পরিমাণে অনুচক্রিকা থাকে, কিন্তু কোনো লোহিত রক্তকণিকা থাকে না। লসিকাতে প্রচুর পরিমাণে লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকা এবং সামান্য কিছু অনুচক্রিকা থাকে, কিন্তু কোনো লোহিত রক্তকণিকা থাকে না। লিখতে পারছো? জি স্যার, হয়েছে। আচ্ছা, সাথেই লেখো একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দেহে প্রায় 10 থেকে 12 লিটার লসিকা থাকে। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দেহে প্রায় 10 থেকে 12 লিটার লসিকা থাকে, যা তার রক্তের পরিমাণের প্রায় দ্বিগুণ। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দেহে
প্রায় 10 থেকে 12 লিটার লসিকা থাকে, যা তার রক্তের পরিমাণের প্রায় দ্বিগুণ। লিখতে পারছো? জি স্যার। সাথেই লেখো, স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের ফলে সৃষ্ট, তোমরা জানো কিনা জানি না, আমি যখন পরিপাক চ্যাপ্টার পড়াইছিলাম তোমরা ছিলা কিনা জানি না, পরিপাক চ্যাপ্টার পড়ানোর সময় ছিলা তোমরা? জি স্যার, আমি জি ছিলাম, স্যার। অনেকে ছিল না। পরিপাক চ্যাপ্টার পড়ানোর সময় তোমরা যারা ছিলা তারা খেয়াল করো, আমাদের যে ক্ষুদ্রান্ত্র, এই ক্ষুদ্রান্ত্রের গায়ে এরকমের আঙুলের মতো অসংখ্য ভিলাই থাকে। সেই ভিলাইয়ের সর্বাপেক্ষা বাইরে অসংখ্য কোষ থাকে এরকম, এগুলো ধরো কোষ, বিভিন্ন ধরনের কোষ থাকে। তবে এক ধরনের কোষ আছে যাদেরকে বলা হয় অ্যাবজর্বেন্ট কোষ বা অ্যাবজর্পটিভ কোষ, অনেক সময় তাদের এপিথেলিয়াল কোষও বলে। হ্যাঁ, এপিথেলিয়াল কোষ বলে, আবার অ্যাবজর্পটিভ কোষও বলে, দেখবা লেখা আছে তোমার নোটে। জি এই স্যার, কোষগুলোর কাজ হচ্ছে, হ্যাঁ এই কোষগুলোর কাজ হচ্ছে, ধরো এখানে যখন খাবারটা ডাইজেস্ট হয়, ধরো এরকম ভাবে তো ভিলাইগুলো থাকে, এই সব জায়গায় যখন খাবারটা আসে, এই পাশাপাশি বিদ্যমান ভিলাইয়ের মাঝে মাঝে এরকমের ফাঁস থাকে, যাকে বলা হয় ক্রিপ্ট অফ লিভার কোন। ক্রিপ্ট অফ লিভার কোন দেখবা পরিপাক চ্যাপ্টারে লেখা আছে। এই সব জায়গায় খাবারগুলো যখন আসে তখন কি হয়, এই ক্ষুদ্রান্ত্রের যে ভিলাইয়ের এখানে এমন কিছু কোষ আছে যেখান থেকে পরিপাক রস নির্গত হয়, নির্গত হওয়ার পরে খাবারটা ডাইজেস্ট হয়, প্রোটিন জাতীয় খাদ্য ভাঙে, তারপর হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য ভাঙে, হ্যাঁ শর্করা জাতীয় খাদ্য ভাঙে। তো এই স্নেহ জাতীয় যে সমস্ত খাদ্য আছে সেটা ভাঙার ফলে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড আর তৈরি হয় গ্লিসারল। আবার আমিষ জাতীয় খাদ্য ভাঙার ফলে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড। আবার শর্করা জাতীয় খাদ্য ভাঙার ফলে তৈরি হয় গ্লুকোজ। তো ওই অ্যামাইনো অ্যাসিড আর গ্লুকোজের কথা এখন বলতে যাচ্ছি না, আমি এখন স্নেহ জাতীয় খাদ্য ভাঙার কথা বলছি। তুমি যখন কোনো তেল, ঘি, মাখন এরকম কোন লিপিড বা স্নেহ জাতীয় খাবার খাও, সেটা ডাইজেস্ট হয়ে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এই অ্যাবজর্পটিভ কোষগুলো সেই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলটাকে শোষণ করে নেয়। নেওয়ার পরে এইখানে এপিথেলিয়াল কোষের মধ্যে ঢোকার পরে, মনে করো এটা একটা এপিথেলিয়াল কোষ, এপিথেলিয়াল কোষগুলোর আবার এরকম ভিলাই থাকে, মাইক্রো ভিলাই। এপিথেলিয়াল কোষগুলোর আবার এরকম চিরুনির দাঁতের মতো মাইক্রো ভিলাই থাকে, যে জন্য তারা বেশি পরিমাণে শোষণ করতে পারে। যে কোষের বেশি পরিমাণে ভিলাই থাকবে সেই বেশি শোষণক্ষম। তো ওই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যখন এরকম একটা এপিথেলিয়াল কোষের মধ্যে ঢোকে, ঢোকার পরে প্রথমে সে শোষণ করে আলাদা আলাদা ভাবে, শোষণ করার পরে এপিথেলিয়াল কোষের মধ্যে ঢোকার পরে আবার এই দুইটা জোড়া লাগে। ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল যদি জোড়া লাগে তখন কিন্তু আবার লিপিডে পরিণত হয়। এইভাবে ছোট ছোট লিপিডের অণু তৈরি হয় ওই এপিথেলিয়াল কোষের মধ্যে। তারপর কি হয়, এই এপিথেলিয়াল কোষ আবার নিজে একটা প্রোটিন তৈরি করে, সেই প্রোটিন এসে এই লিপিডের অণুটাকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। ঘিরে ফেললে তখন একটা লাইপোপ্রোটিন অণু তৈরি হয়। এই লাইপোপ্রোটিন অণুটাকে বলা হয় কাইলোমাইক্রন। কাইলোমাইক্রন। তো ঠিক আছে, এইভাবে এপিথেলিয়াল কোষগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কাইলোমাইক্রন তৈরি হয়। মনে করে এগুলো সব কাইলোমাইক্রন। কাইলোমাইক্রন জিনিসটা এক ধরনের লাইপোপ্রোটিন অণু, ওর মধ্যে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল জোড়া লেগে যে লিপিড হয়েছে তার চারপাশে আছে একটা প্রোটিন। তো ঠিক আছে, এখন খেয়াল করো, তোমরা দেখবা ভিলাইয়ের একটা ছবি যদি তোমরা নামাও, আমি ওই ডাইজেস্ট করানোর সময় দেখাইছিলাম, তখন দেখবা প্রত্যেকটা ভিলাইয়ের মধ্যে এরকম একটা থাকে বড় ধমনী, হ্যাঁ, আর একটা থাকে শিরা, এরকম। আবার এদের মধ্যে আবার এরকম আড়াআড়ি আবার কানেকশন থাকে। এই তাহলে এইটা মনে করো ধমনী, এটা দিয়ে রক্ত ঢোকে। আর এটা মনে করো শিরা, এটা দিয়ে রক্ত বের হয়ে যায়। সকল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এরকম ধমনী অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে ঢোকে, আর শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে বের হয়ে যায়। ঠিক আছে, আর এইভাবে তারা আবার আড়াআড়ি ভাবে কানেক্টেড থাকে, এটাকে বলে কৈশিক জালিকা। প্রত্যেকটা ভিলাইয়ের মধ্যেই এরকম আছে, আবার ধমনীও আছে, শিরাও আছে। এখন মজার বিষয় হচ্ছে
যখন তোমার শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় তখন যে গ্লুকোজ তৈরি হয় সেটাও কিন্তু এপিথেলিয়াল কোষের মধ্যে ঢোকে। সেই গ্লুকোজটা কিন্তু এখান থেকে এপিথেলিয়াল কোষ ত্যাগ করে রক্ত রসের মধ্যে মিশে যায়। এপিথেলিয়াল কোষ ত্যাগ করে যে রক্তের মধ্যে গিয়ে ঢোকে এই প্রক্রিয়াটাকে বলে এক্সোসাইটোসিস। গ্লুকোজটা কিন্তু ওই একইভাবে এক্সোসাইটোসিস পদ্ধতিতে গিয়ে রক্তের মধ্যে ঢোকে। আবার ধরো তুমি প্রোটিন খাইছো, প্রোটিন হজমের ফলে তৈরি হয়েছে মনে করো অ্যামাইনো অ্যাসিড, সেটাও ওই এক এক্সোসাইটোসিস পদ্ধতিতে রক্তের মধ্যে ঢোকে। তখন রক্ত এই প্রোটিন হজমের ফলে সৃষ্ট অ্যামাইনো অ্যাসিড অথবা শর্করা হজমের ফলে সৃষ্ট গ্লুকোজ এগুলোকে বহন করে দেহের সব জায়গায় নিয়ে যায়। গ্লুকোজটাকে ভেঙে আমরা ডাইরেক্ট এনার্জি তৈরি করি, অ্যামাইনো অ্যাসিডটাকে আমরা ডাইরেক্ট ভাঙতে পারি না। অ্যামাইনো অ্যাসিডটাকে আমরা কলিজার মধ্যে নিয়ে ভাঙি, প্রথমে ডিঅ্যামাইনেশন করি। হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আর সিএইচ এনএইচ টু সিডব্লিউএইচ, এই অবস্থায় যায় কলিজার মধ্যে। যাওয়ার পরে অ্যামিনো মূলকটাকে ভেঙে সরায় ফেলি, তারপর বাকি যে জিনিসটা থাকে এটাকে আমরা গ্লুকোজে পরিণত করি। তারপরে এই গ্লুকোজটাকে আমরা আবার ভেঙে এনার্জি প্রডিউস করি। সেসব কথা ভিন্ন, এত কথা না বললেও পারতাম, তারপরও পেছনের কথা একটু মনে করিয়ে দেওয়ার জন্য এত কথা বললাম। এগুলো সব পরিপাক চ্যাপ্টারে পড়ানো হয়েছে, যদি পড়ে থাকো আমার কাছে। তো এখন যেটা বলতে যাচ্ছিলাম, এইগুলো কিন্তু হচ্ছে তোমার কাইলোমাইক্রন। এগুলো আসছে কোত্থেকে? স্নেহ খাবার হজমের পরে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যে তৈরি হয়েছিল সেইটা এই এপিথেলিয়াল কোষে ঢোকার পর পুনরায় আবার লিপিড অণুতে পরিণত হয়েছিল। সেই লিপিডটাকে প্রোটিন এসে যখন ঘিরে ফেলেছে তখনই তৈরি হয়েছে এই কাইলোমাইক্রন। কাইলোমাইক্রন জিনিসটা কিন্তু এই রক্তের মধ্যে ঢুকবে না, কারণ প্রত্যেকটা এই ভিলাইয়ের ভিতরে মাঝখানে এরকমের একটা নল আছে। এই নলটার মধ্যে লসিকা থাকে। কি থাকে নলটার মধ্যে? লসিকা। এবং এই লসিকা যে নলের মধ্যে থাকে তাকে বলে লসিকা বাহিকা। কাইলোমাইক্রন গুলো কি করবে জানো? ওরা এক্সোসাইটোসিস পদ্ধতিতে এই এপিথেলিয়াল কোষ থেকে বের হয়ে সোজা লসিকার মধ্যে চলে যাবে। এরা রক্তের মধ্যে যাবে না, চলে যাবে লসিকায়। এবং এই লসিকা তখন এই কাইলোমাইক্রন গুলোকে বহন করে দেহের সব জায়গায় নিয়ে যাবে। অধিকাংশ কাইলোমাইক্রন মেদ বা চর্বি হিসেবে চামড়ার নিচে জমতে থাকবে, তবে সামান্য কিছু কাইলোমাইক্রন ভেঙে আবার ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলটাকে আবার ভেঙে গ্লুকোজে পরিণত করার একটা কৌশল আছে, সিস্টেম আছে, যেটাকে বলে গ্লুকোনিওজেনেসিস। তো আমার এখানে বক্তব্য হচ্ছে, এই যে আমরা স্নেহ জাতীয় খাবার খাইলাম সেটা দিয়ে আমরা যে আলটিমেটলি কাইলোমাইক্রন পাইলাম, এই কাইলোমাইক্রনটা কিন্তু আমার শোষিত হয়ে সারা দেহে যে ছড়িয়ে পড়বে সেটা সম্ভব হবে এই লসিকা বাহিকার মাধ্যমে। লসিকার মাধ্যমেই কিন্তু সারা দেহে এই ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল বা কাইলোমাইক্রনটা পরিবাহিত হয়। রক্ত কিন্তু এই কাজটা করে না। এবং আরেকটা মজার কথা বলতে পারি, যখন এই লসিকার মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল বা কাইলোমাইক্রন জিনিসটা ঢোকে তখন এই লসিকার রং হয়ে যায় একদম সাদা, কারণ কাইলোমাইক্রন জিনিসটা সাদা। হাজার হাজার কাইলোমাইক্রন অণু যখন এই লসিকার মধ্যে ঢোকে তখন লসিকার রং একদম দুধের মতো সাদা হয়ে যায়। সেটাকে বলা হয় ল্যাকটিয়েল। ল্যাকটিয়েল, এই কথাগুলো কিন্তু আমাদের পরিপাক চ্যাপ্টারে বলা হয়েছে। তো এখন এখানে আবার কেন বললাম? বললাম এই জন্য, এই ল্যাকটিয়েল কথাটা আমি এখন আবার রিপিট করব। এবার লেখো, আগে যা লিখছো তার সাথে লেখো। লেখো স্নেহ জাতীয় খাদ্য। হ্যালো, তা তুমি আমি গেলাম তার আগে ফোন দিয়ে বলবো না আমি রাত্রে আজকে আসবো? এটা বললো কেটা তোমার? আজকে রাত্রে আসবো, আমার তো ফাইনাল বলে নাই যে মিটিং হবে। মিটিং হলে না যাবো, আমার তো মিটিং এর কথা
হ্যালো, আচ্ছা হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। আচ্ছা এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে আচ্ছা ওই কথাটা লেখো, লেখা শেষ করো, লিখলেই হয়ে যাবে, যা বোঝানোর বুঝাই দিছি। লেখো, স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের ফলে সৃষ্ট ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল যখন, ওই কাইলোমাইক্রনের কথাটা এখানে আর আনলাম না, ওটা পরিপাক চ্যাপ্টারে বলে আসছি, আনলেও অসুবিধা নাই, না আনলেও অসুবিধা নাই। স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের ফলে সৃষ্ট ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল যখন লসিকায় প্রবেশ করে, স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের ফলে সৃষ্ট ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল যখন লসিকায় প্রবেশ করে তখন লসিকার রং দুধের মতো সাদা হয়ে যায়, যাকে ল্যাকটিয়েল বলে। স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের ফলে সৃষ্ট ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল যখন লসিকায় প্রবেশ করে তখন লসিকার রং দুধের মতো সাদা হয়ে যায়, যাকে ল্যাকটিয়েল বলে। লিখতে পারছো? জি কথা স্যার বলো, হয়েছে। লিখছো কিনা? জি স্যার হয়েছে। এবার নিচে লেখো কাজ, লসিকার কাজ লেখো। নাম্বার 1, লসিকার কাজ লেখো নাম্বার 1। লেখো, স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের ফলে সৃষ্ট ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল লসিকার মাধ্যমে দেহের সকল অংশে পরিবাহিত হয়। স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের ফলে সৃষ্ট ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল লসিকার মাধ্যমে দেহের সকল অংশে পরিবাহিত হয়। স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের ফলে সৃষ্ট ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল লসিকার মাধ্যমে দেহের সকল অংশে পরিবাহিত হয়। নাম্বার 1 কাজ, স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের ফলে সৃষ্ট ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল লসিকার মাধ্যমে দেহের সকল অংশে পরিবাহিত হয়। লিখছো? কথা বলো, লিখছো? জি স্যার হয়েছে। নাম্বার 2 লেখো, দেহের যে সকল অংশে রক্ত পৌঁছাতে পারে না, দেহের যে সকল কোষে লেখো বা অংশে লেখো, যা লেখো, দেহের যে সকল কোষে রক্ত পৌঁছাতে পারে না, লসিকা সেখানে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বিনিময় করে। দেহের যে সকল কোষে রক্ত পৌঁছাতে পারে না, লসিকা সেখানে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বিনিময় করে। দেহের যে সকল কোষে রক্ত পৌঁছাতে পারে না, লসিকা সেখানে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বিনিময় করে। লিখছো? জি স্যার লিখছি। জি স্যার। ঠিক আছে। নাম্বার 3 লেখো, দেহের যে সকল কোষে, পরে আবার একই লেখো কথা, দেহের যে সকল কোষে রক্ত পৌঁছাতে পারে না, লসিকা সেখানে এনজাইম, হরমোন ও পুষ্টি দ্রব্য সরবরাহ করে। দেহের যে সকল কোষে রক্ত পৌঁছাতে পারে না, লসিকা সেখানে এনজাইম, হরমোন ও পুষ্টি দ্রব্য সরবরাহ করে। জি স্যার পরের হয়েছে। আবার নাম, হ্যাঁ নাম্বার 3 লেখো। নাম্বার 3, স্যার 3 নাম্বারই দেহের লিখলাম যে এবার। সকল কোষে রক্ত পৌঁছাতে পারে না, আবারও লেখো, দেহের যে সকল কোষে রক্ত পৌঁছাতে পারে না, লসিকা সেখানকার কোষে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত বর্জ্য, লসিকা সেখানকার কোষে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত বর্জ্য সংগ্রহ করে নিয়ে আসে। দেহের যে সকল কোষে রক্ত পৌঁছাতে পারে না, লসিকা সেখানকার কোষে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত বর্জ্য সংগ্রহ করে নিয়ে আসে। দেহের যে সকল কোষে রক্ত পৌঁছাতে পারে না, লসিকা
সেখানকার কোষে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত বর্জ্য সংগ্রহ করে নিয়ে আসে। লিখছ? জি স্যার। পরের নাম বৈশিষ্ট্য লেখো, পরের কাজ লেখো। দেহের অভ্যন্তরীণ পরিবেশকে সিক্ত, শীতল, দেহের অভ্যন্তরীণ পরিবেশকে সিক্ত, শীতল ও ক্ষারীয় রাখতে লসিকা সাহায্য করে। দেহের অভ্যন্তরীণ পরিবেশকে সিক্ত, শীতল ও ক্ষারীয় রাখতে লসিকা সাহায্য করে। দেহের অভ্যন্তরীণ পরিবেশকে সিক্ত, শীতল ও ক্ষারীয় রাখতে লসিকা সাহায্য করে। দেহের অভ্যন্তরীণ পরিবেশকে সিক্ত, শীতল ও ক্ষারীয় রাখতে লসিকা সাহায্য করে। দেহের অভ্যন্তরীণ পরিবেশকে সিক্ত, শীতল ও ক্ষারীয় রাখতে লসিকা সাহায্য করে। লিখতে পারছো? জি স্যার, লিখছি। আচ্ছা, পরের নাম্বারটা দাও। লসিকাতে বিদ্যমান শ্বেত রক্তকণিকা সমগ্র দেহে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। লসিকাতে বিদ্যমান শ্বেত রক্তকণিকা সমগ্র দেহে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। লসিকাতে বিদ্যমান শ্বেত রক্তকণিকা সমগ্র দেহে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। কয়টা হয়েছে? ছয়টা। স্যার 6টা। আচ্ছা ঠিক আছে, আসলগুলাই লিখছি, বইতে আরো আজে বাজে লিখছে কতগুলা, আর কোনো ইয়ে নাই, সারমর্ম নাই। আচ্ছা, আমরা আজকে লসিকা শেষ করলাম, এবার আমরা আজকে শুরু করব হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড আমরা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, একজন মানুষের হৃৎপিণ্ড কোথায় থাকে সেটা সম্পর্কে তোমাদের ধারণা আছে কিনা? প্রথমে হৃৎপিণ্ডের অবস্থানটা বলবো, তারপরে হৃৎপিণ্ডের বাহ্যিক গঠন বলবো, তারপরে হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ গঠন বলবো। হৃৎপিণ্ডটা থাকে কোথায় এই সম্পর্কে তোমাদের ধারণা দেই আমি। ধরো একটা মানুষের ছবি তুমি চিন্তা করো, ধরো এটা একটা মানুষের ছবি, খেয়াল করো। এখন আমাদের যে দেহ, আমাদের দেহের ভেতরে যে গহ্বর আছে, এটা ধরো দেহের ভেতরে গহ্বর, হ্যাঁ দেহের ভেতরে গহ্বর। এখন এই দেহের যে গহ্বর, যেটাকে আমরা সিলোম বলতে পারি, এটার এখানে এরকম একটা আড়াআড়ি পর্দা থাকে। এই আড়াআড়ি পর্দাটাকে বলে ডায়াফ্রাম। কি বলে? ডায়াফ্রাম। এই পর্দাটা থাকার কারণে এই দেহের ভেতরের গহ্বরটা দুই ভাগে ভাগ হয়ে গেল। উপরের যে ভাগ তাকে বলে বক্ষ গহ্বর, বক্ষ গহ্বর, ইংরেজিতে বলে থোরাসিক ক্যাভিটি। আর নিচের যে ভাগটা, এটাকে বলে উদরীয় গহ্বর, ইংরেজিতে বলে অ্যাবডোমিনাল ক্যাভিটি। এখন আমাদের হার্ট থাকে কোথায় খেয়াল করো, এই যে ডায়াফ্রাম, এই ডায়াফ্রামের ঠিক উপরে। আমি যদি এই ডায়াফ্রামের এটার ছবিটা আরেকটু পাশে বড় করে আঁকি, খেয়াল করো, এই মনে করো আমার ডায়াফ্রাম, ডান দিকের ছবিটা দেখা যায়? জি স্যার। এই মনে করো ডায়াফ্রাম, ওই বাম পাশের ছবিটা এই ডান পাশে নিয়ে আসছি, এটা ডায়াফ্রাম। ডায়াফ্রামের ঠিক উপরে তোমার দুইটা ফুসফুস থাকে আমাদের, এরকম ফুসফুস থাকে। এখন তুমি যখন অন্য কোনো ব্যক্তির ফুসফুস নিয়ে চিন্তা করবা, তোমার যেটা ডান সাইড ওর হবে সেটা বাম সাইড। যেমন আমাদের এটা বাম, কিন্তু এই ব্যক্তির এটা হবে ডান, এটা হচ্ছে বাম। কেন? কারণ তুমি তো আরেকজনেরটা দেখতেছো, সুতরাং সে যদি তোমার দিকে ফিরে থাকে, তাহলে তার সাপেক্ষে তো তুমি উল্টা ভাবে আছো। তোমার বাম হাতের দিকটাই হচ্ছে ওর ডান দিক,
আর তোমার ডান হাতের দিকটা হচ্ছে ওর বাম দিক, তার মানে এটা ওর ডান ফুসফুস, এটা বাম ফুসফুস। কথা ঠিক আছে না ঠিক নাই? এটা মনে করো শ্বাসনালী, যেটা মাঝখানে থাকে। এই শ্বাসনালীর বাম পাশে এই জায়গাটাতে হার্ট অবস্থান করে। এই এটা হচ্ছে আমার হার্ট। বুঝতে পারছো না পারো নাই? এটা হচ্ছে আমার হৃৎপিণ্ড। কথা বুঝছো না বোঝো নাই? লোকেশনটা খুঁজে পাইছো না পাও নাই? জি স্যার পাইছি। তাহলে আমরা বলবো কিভাবে জানো? আমরা বলবো ডায়াফ্রামের ঠিক উপরে দুই ফুসফুসের মাঝে সামান্য বাম দিক ঘেঁষে, এই যে সামান্য বাম দিক ঘেঁষে, অথবা শ্বাসনালীর বাম পাশে, এবং যে জায়গা জুড়ে এই হৃৎপিণ্ডটা থাকে ওই জায়গাটার একটা নাম আছে। ওই জায়গাটাকে বলে মিডিয়া স্টিনাল অঞ্চল। মিডিয়া স্টিনাল অঞ্চল, যে জায়গা জুড়ে হৃৎপিণ্ড থাকে ওই জায়গাটাকে বলা হয় মিডিয়া স্টিনাল অঞ্চল। এবার হৃৎপিণ্ড সম্পর্কে আরো কিছু কথা বলি, তারপর আমরা নোটে যাই। তোমরা গুগল করে অবশ্যই হৃৎপিণ্ডের ছবি নামায় দেখবা, আমিও কিছু দেব ছবি, তোমরা নিজেরাও দেখো। হৃৎপিণ্ডটা দেখতে এরকম অনেকটা, হ্যাঁ, অনেকটা মোচার মতো, এরকম অনেকটা মোচার মতো। তবে এর উপরের দিকটা এরকম একটু চ্যাপ্টা বেশি, আবার নিচের দিকটা একটু সরু বেশি। এখানে আবার দুইটা চেম্বার থাকে এরকম। এটাকে বলে অলিন্দ। এটা হচ্ছে ডান অলিন্দ, আর এটা হচ্ছে বাম অলিন্দ। অলিন্দ, এই দুটোকে বলে অলিন্দ। আর এই নিচে আবার যে দুইটা চেম্বার থাকে, এই চেম্বার দুটোকে বলা হয় নিলয়। অলিন্দ ইংরেজি হচ্ছে অ্যাট্রিয়াম, আর নিলয় ইংরেজি হচ্ছে ভেন্ট্রিকেল। এখন যাই হোক, এই অলিন্দ যেখানে আছে ওইখানে জায়গাটা একটু চ্যাপ্টা বেশি, এই জন্য ওই জায়গাটাকে বলা হয় বেইস। হৃৎপিণ্ডের উপরের যে দিকটা চ্যাপ্টা ওই জায়গাটাকে বলা হয় বেইস, আর নিচের দিকটা আস্তে আস্তে সরু হয়েছে, এটাকে বলা হয় অ্যাপেক্স। অ্যাপেক্স। এবং একজন পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ড প্রায় 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা। 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা, আর প্রায় 9 সেন্টিমিটার চওড়া প্রস্থ। আর ওজন হচ্ছে, যদি পুরুষ হয় তাহলে প্রায় 280 থেকে 300 গ্রাম, আর যদি স্ত্রী হয় তাহলে 250 থেকে 280 গ্রাম। এই মোটামুটি ব্যাপার। তারপরে আরো আস্তে আস্তে বর্ণনা বলবো, যেটুকু বলছি এটুকু লেখো। হৃৎপিণ্ড লেখো, হৃৎপিণ্ড একটি পেশিবহুল অঙ্গ। হৃৎপিণ্ড হেডিং দিয়ে লিখতে থাকো। হৃৎপিণ্ড একটি পেশিবহুল অঙ্গ যা আমাদের দেহে রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণ করে। হৃৎপিণ্ড একটি পেশিবহুল অঙ্গ যা আমাদের দেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। প্রক্রিয়া কথাটা অ্যাড করো। হৃৎপিণ্ড একটি পেশিবহুল অঙ্গ যা আমাদের দেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। লিখতে পারছো? জি স্যার লিখছি। হ্যাঁ, হৃৎপিণ্ড একটি পেশিবহুল অঙ্গ যা আমাদের দেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। দাঁড়ি সাথে লেখো, আমাদের বক্ষ গহ্বরে কমা, আমাদের বক্ষ গহ্বরে কমা ডায়াফ্রামের ঠিক উপরে, আমাদের বক্ষ গহ্বরে ডায়াফ্রামের ঠিক উপরে দুই ফুসফুসের মাঝে, কমা দিয়ে তারপর লেখো, দুই ফুসফুসের মাঝে শ্বাসনালীর বাম পার্শ্বদেশে হৃৎপিণ্ড অবস্থান করে। দুই ফুসফুসের মাঝে শ্বাসনালীর বাম পার্শ্বদেশে হৃৎপিণ্ড অবস্থান করে।
ওখানে আরেকটা কথা তো লিখবো, লেখা কমপ্লিট করে ফেলছো না, একটা শব্দ ঢুকানো যাবে? স্যার বলেন স্যার। আচ্ছা দরকার নেই, ওখানে ঢুকানোর দরকার নেই, পরের লাইনে দিলেও চলবে। এখানে আরেকটা কথা বলা উচিত ছিল, ধরো আমাদের বুকের পাঁজর গুলো যদি তুমি দেখো, আমি পড়াবো যখন তখন দেখবা আমাদের মোট 12 জোড়া পাঁজর আছে, বুঝছো? এরকম বক্ষ গহ্বর যেটা, এখানে পাঁজর গুলো থাকে, তো 12 জোড়া পাঁজর আছে। এই পাঁজর গুলোর আবার নাম্বার আছে, 1 2 3 4 5 এইভাবে 12 পর্যন্ত। এখন এই হৃৎপিণ্ড যে অবস্থান করে বাম পাশে তো অবস্থান করে, এটা ধরো শ্বাসনালী, তাহলে এর বাম পাশে থাকবে, কিন্তু এই দ্বিতীয় থেকে পঞ্চম এই পাঁজর এই কয়টা কভার করবে হৃৎপিণ্ডটা। হৃৎপিণ্ড অবস্থান করে দ্বিতীয় থেকে পঞ্চম এই পাঁজরগুলোর ভেতরে, পাঁজরগুলো ঠিক নিচে। এজন্য এই দ্বিতীয় থেকে পঞ্চম পাঁজরকে বাংলায় অনেক সময় পরশুকা বলে। পরশুকা, পরশুকা মানেই হচ্ছে পাঁজর। তাহলে এখন দ্বিতীয় লাইনটা লেখো, দ্বিতীয় পরের লাইনটা লেখো দাঁড়ি, তারপর লেখো দ্বিতীয় হাইফেন পঞ্চম পরশুকার ঠিক নিচে। দ্বিতীয় থেকে পঞ্চম পরশুকার ঠিক নিচে, পরশুকা মানে পাঁজর, দ্বিতীয় থেকে পঞ্চম পরশুকার ঠিক নিচে মিডিয়া স্টিনাল অঞ্চল জুড়ে হৃৎপিণ্ড অবস্থান করে। মিডিয়া স্টিনাল, মিডিয়া স্টিনাল বানানটা MEDIASTINAL। দ্বিতীয় থেকে পঞ্চম পরশুকার ঠিক নিচে মিডিয়া স্টিনাল অঞ্চল জুড়ে হৃৎপিণ্ড অবস্থান করে। দ্বিতীয় থেকে পঞ্চম পরশুকার ঠিক নিচে মিডিয়া স্টিনাল অঞ্চল জুড়ে হৃৎপিণ্ড অবস্থান করে। লেখা হলে বলিও। জি স্যার লিখছি। লিখতে পারছো? জি স্যার হইছে। আচ্ছা, সাথে লেখো একজন পূর্ণবয়স্ক পুরুষের হৃৎপিণ্ডের গড় ওজন 280 থেকে 300 গ্রাম, যা তার দেহের মোট ওজনের প্রায় 0.45%। একজন পূর্ণবয়স্ক পুরুষের হৃৎপিণ্ডের গড় ওজন প্রায় 280 থেকে 300 গ্রাম, যা তার দেহের মোট ওজনের প্রায় 0.45%। দাড়ি, সাথে লেখো একজন পূর্ণবয়স্ক স্ত্রীর হৃৎপিণ্ডের গড় ওজন, একজন পূর্ণবয়স্ক স্ত্রীর হৃৎপিণ্ডের গড় ওজন 250 থেকে 280 গ্রাম, যা তার দেহের মোট ওজনের প্রায় 0.40%। একজন পূর্ণবয়স্ক পুরুষের হৃৎপিণ্ডের ওজন হচ্ছে 280 থেকে 300 গ্রাম, যা তার দেহের মোট ওজনের প্রায় 0.45%। একজন পূর্ণবয়স্ক স্ত্রীর হৃৎপিণ্ডের মোট ওজন 250 থেকে 280 গ্রাম, যা তার দেহের মোট ওজনের প্রায় 0.40%। লিখতে পারছো? জি স্যার। জি স্যার। দাঁড়ি, সাথে লেখো একটি পূর্ণাঙ্গ হৃৎপিণ্ডের দৈর্ঘ্য প্রায় 12 সেন্টিমিটার এবং প্রস্থ 9 সেন্টিমিটার। একটি পূর্ণাঙ্গ হৃৎপিণ্ডের দৈর্ঘ্য প্রায় 12 সেন্টিমিটার এবং প্রস্থ 9 সেন্টিমিটার। লিখতে পারছো? জি স্যার হইছে। এবার নিচে লেখো বাহ্যিক গঠন, নিচে লেখো বাহ্যিক গঠন। লেখো হৃৎপিণ্ড দেখতে অনেকটা মোচার ন্যায়। হৃৎপিণ্ড দেখতে অনেকটা মোচার ন্যায়,
যার উপরের চওড়া অংশটিকে বেস এবং নিচের সরু অংশটিকে অ্যাপেক্স বলে। হৃৎপিণ্ড দেখতে অনেকটা মোচার ন্যায়, যার উপরের চওড়া অংশটিকে বেস এবং নিচের সরু অংশটিকে অ্যাপেক্স বলে। লিখছ? জি স্যার। দাঁড়িয়ে আজকে আর থাকুক, পরের ক্লাসে নিচের আবার অংশটি যাবো। আর কি শোনো, বলো তো? জরুরি কথা আছে। শবে বরাতের কারণে তোমাদেরকে বোধহয়, শবে বরাত হচ্ছে 29 তারিখ, বুঝছো, সোমবার। 28 তারিখ নামাজ আর কি, আর 29 তারিখ হচ্ছে সোমবার। ওই 29 তারিখ তোমাদের পড়া বন্ধ থাকবে সোমবার, বুঝতে পারছো? 28 তারিখে রাতের নামাজ, 29 তারিখে শবে বরাতের কারণে সমস্ত অফিস আদালত বন্ধ থাকবে, তোমাদেরও পড়া বন্ধ থাকবে, বুঝতে পারছো? মনে থাকবে? জি স্যার। জি স্যার। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ স্যার হৃৎপিণ্ডের নিচের সালাম। অংশটা বললেন কি হ্যাঁ, স্যার? এই যে নিচের অংশটা বেজের পরে। অ্যাপেক্স, অ্যাপেক্স লিখে রাখছি না, দেখো না, এই যে অ্যাপেক্স। স্যার হ্যাঁ, ডায়াফ্রামের একটু উপরে থাকে এটা। ডায়াফ্রামের উপরে থাকে। আচ্ছা ঠিক আছে। বিশ্বাস না হলে